নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাজেটের দিন কি অন্য কিছু নিয়ে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আমজনতাই বা বাজেট কতটা বোঝেন? সাধারণ মানুষ, পথ চলতি মানুষ বাজেট নিয়ে কথা বললে একটু ভারী ভারী লাগে তাদের কাছে। কিন্তু আমরা ঠিক করলাম আজকে বাংলার মনে বাজেট নিয়ে, অন্তর্বর্তী বাজেট, কেন্দ্রীয় সরকার, ভারত সরকার 2024 লোকসভা নির্বাচনের আগে যেহেতু মাত্র 4 মাসের জন্য বাজেট, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন, জুন মাসের 30 তারিখের পর নতুন বাজেট শুরু হবে, নতুন সরকার এসে নতুন বাজেট গড়বে। তো সেই নতুন বাজেট, নতুন সরকার যা গড়বে তখন সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু এই মুহূর্তে 4 মাসের জন্য যে অন্তর্বর্তী বাজেট, সেই নিয়ে প্রচুর পর্যালোচনা, একটু মধ্যবিত্ত, একটু উচ্চ মধ্যবিত্ত মানুষের কাছে মনে, এবং অবশ্যই চায়ের দোকানে বসে গরিব, আধা গরিব মানুষও তাকিয়ে থাকেন ওটা হচ্ছেটা কি পার্লামেন্টে। আমাদেরও চোখ ছিল স্বাভাবিকভাবেই লোকসভায়, যেখানে নির্মলা সীতারামন অন্তর্বর্তী 4 মাসের জন্য একটা মধ্যবর্তী বাজেট পেশ করলেন, সেই দিকে আমরা বোঝার চেষ্টা করছিলাম। কিন্তু খুব বেশি কি বুঝি আমরা? আমরা অর্থনীতির ছাত্র নই। আপনারা যারা বাংলা মনের দর্শক সবাই অর্থনীতির ছাত্র নন, কিন্তু বাজেটের জন্য আপনারাও কম বেশি তো অ্যাফেক্টেড হবেন। আপনাদের চাওয়া পাওয়া, প্রত্যাশা কিছু না কিছু এই অন্তর্বর্তী বাজেটের সঙ্গে সংযুক্ত থাকবে। সেই প্রত্যাশা নিয়েই হয়তো টিভির নবটা ঘুরিয়েছেন আপনারা। কতটুকু বুঝলেন? আমিই বাবা কতটুকু বুঝলাম। আমরা ঠিক করলাম তাই বাংলার মনে সরাসরি সেই মানুষটার কাছে চলে গেলাম, সমাজবিজ্ঞানী, অধ্যাপক, গবেষক বিশ্বনাথ চক্রবর্তী, যিনি এক্সক্লুসিভ বাংলার মনকে বাজেট নিয়ে তার পর্যালোচনা, তার বিশ্লেষণ পেশ করলেন বাংলার মনের দর্শকদের জন্য। মনে রাখবেন, শুধুমাত্র বাংলার মনের দর্শকদের জন্য এক্সক্লুসিভ বাজেট পর্যালোচনা পেশ করলেন বিশ্বনাথ চক্রবর্তী, গবেষক, সমাজবিজ্ঞানী এবং অধ্যাপক। শুনুন। ইন্টারিম বাজেট অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের আগে লোকসভায় মধ্যবর্তী বাজেট পেশ করা হলো। আপনি কিভাবে দেখলেন? আপনি তো সকাল থেকেই অবজার্ভ করেছেন পুরো বাজেটটাকে, আপনি কিভাবে দেখলেন একটু বলবেন? দেখুন, দুটো বিষয় বলে নেওয়া দরকার। প্রথমেই, এটা কিন্তু বাজেট নয়, এটা ভোট অন অ্যাকাউন্ট। ঠিক। ভোট অন অ্যাকাউন্ট এই কারণেই যে এই বছর নির্বাচন আছে, লোকসভা নির্বাচন, ফলে সরকারের কোনো এখতিয়ার নেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করার। ফলে কেবলমাত্র কাজ চালানোর জন্য মার্চ, এপ্রিল, মে, জুন এই পর্যন্ত যে ব্যয় হবে, সেই ব্যয়টাকে এই বাজেটের মধ্য দিয়ে অনুমোদন করে নেওয়া হলো। এই বাজেট থেকে আমরা জানি কোনো নির্দিষ্ট নির্দেশিকা বা আমরা যেন কোনো নতুন দর্শন বা নতুন কোনো পলিসির কথা না ভাবি। এটা ভোট অন অ্যাকাউন্ট, কেবল কয়েক মাস কাজ চালানোর জন্য এই বাজেটটা পেশ করা হয়েছে। ফলে নতুনত্ব এর মধ্যে যে খুব একটা খোঁজা আমার মনে হয় না ঠিক হবে। কিন্তু একই সাথে এই বাজেটের আমার কাছে মনে হয়েছে যে 4টে শ্রেণীর মানুষকে এই বাজেটের মাধ্যমে অ্যাড্রেস করার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার বা শাসক যারা আছেন, বিজেপি। একটা হলো, এবং 4টাই হলো ভোটের কনটেক্সটেই তারা করবার চেষ্টা করেছেন বলে আমি মনে করি। একটা হলো সমাজের যারা যুব সমাজ, যারা চাকরি ইমিডিয়েটলি পাচ্ছে না, যাদের কর্মসংস্থানের অভাব আছে, তাদের নিয়ে কিছু ভাবনা চিন্তা এর মধ্যে আছে। 2 হলো যে গরিব মানুষ যারা সমাজের, এই গরিব শ্রেণীর মানুষকে নিয়ে এই বাজেটে কিছু বক্তব্য আছে। 3য় হলো কৃষকদেরকে খুব এমফেসাইজ করা হয়েছে, যেটা গত কয়েকটা বাজেটে করা হয়েছিল। এবং 4 নম্বর যদি বলেন, সেটা হলো নারী শক্তির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এটাকে আমরা বলা যায় যে 2000 সালের পর থেকে ভোটের রাজনীতিতে বলি আমরা ফেমিনাইজেশন অফ দ্য ইলেকশন, অর্থাৎ নির্বাচনে নারীকরণ ঘটেছে, তার রিফ্লেকশন বাজেটে আছে। বলা যায় যে এগ্রিকালচার এর উপর জোর, কৃষকদেরকে সমর্থন হিসেবে পাওয়া, তার উপর জোর দেওয়া হয়েছে। আর গরিব মানুষের কোশ্চেনটাও কিন্তু আমরা করোনা সময় থেকেই দেখতে পাচ্ছি। এবার আমি এই 4টা শ্রেণীকে কিভাবে নির্মলা সীতারামন অ্যাড্রেস করলেন সেটাকে আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই। যেমন নারী, আপনারা জানেন যে গত কয়েক বছরের মধ্যে বিপ্লব ঘটে গেছে ভারতবর্ষের নির্বাচনী রাজনীতিতে। এখন কিন্তু পুরুষের থেকে নারীরা বেশি ভোট দিচ্ছেন। 2019 সাল ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসে
নারীর এম্পাওয়ারমেন্টের যুগান্তকারী সময়। কারণ ওই বছর প্রথম স্বাধীনতার পর নারীদের নারীর ভোট পুরুষের থেকে বেশি হয়েছিল, যেখানে নারীরা ভোট দিয়েছিল 67.14%, সেখানে পুরুষরা ভোট দিয়েছিল 67.10%। এই প্রথম মহিলারা বেশি সংখ্যক ভোট দিয়েছেন। এবারও যে নির্বাচনের যে এসেছে, ভোটার তালিকা এসেছে, তাতে নারীর সংখ্যা বেশি ভোটার। এমনকি ভারতবর্ষের 13টি রাজ্যে যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে সেখানে মহিলারা বেশি সংখ্যক ভোট দিচ্ছেন। এই মহিলাদের নতুন ক্ষমতায়ন আরেকটা দিক হলো যে ভারতবর্ষ হলো পৃথিবীর দ্বিতীয় দেশ যেখানে লোকাল গভর্নমেন্টে 44% মহিলা যুক্ত। ভারতবর্ষ ছাড়া আর একটি মাত্র দেশ, স্ক্যান্ডিনেভিয়ান সুইডেন আছে, বাকি কোনো দেশ নেই যেখানে এত সংখ্যক মানুষ পঞ্চায়েত, পুরসভা অর্থাৎ স্থানীয় সরকারি কাজে যুক্ত। 44% প্রতিনিধিত্বের ঘটেছে। এবং একই সাথে 1/3 রিজার্ভেশন মহিলাদের জন্য সরকার ইতিমধ্যেই পার্লামেন্টে আইন পাস করেছে। ফলে ওই কনটেক্সট ধরেই মহিলা ভোটটাকে নিশ্চিত করতে চাইছেন নরেন্দ্র মোদী। এটা দেখা গেছে যে নরেন্দ্র মোদী যথেষ্ট মহিলাদের মধ্যে জনপ্রিয়। গত নির্বাচনেও দেখা গেছে যে তিনি মহিলা ভোটের একটা বড় অংশ তিনি কিন্তু আদায় করেছেন। সেই দিকে তাকিয়ে ইতিমধ্যেই সরকার 10 কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছে। যে মহিলা গোষ্ঠী তৈরি করেছে তাদেরকে আরো স্ট্রেংথেনিং করা, তাদেরকে ফিনান্সিং করা, তাদেরকে সেলফ ফিনান্সের মধ্যে আনা এবং তাদের ট্রেনিং, প্রশিক্ষণ এবং মার্কেটের সাথে লিঙ্ক করে দেওয়া তাদের প্রোডাক্টকে, এই একটা উদ্যোগ এই বাজেটের মধ্যে ধরা পড়েছে বলে আমি মনে করি। মহিলাদের অন্তর্ভুক্তির প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টের, অর্থাৎ উন্নয়নে মহিলাদেরকে সামিল করা। সেই কনটেক্সট ধরেই আমি বলবো যে লোন পাওয়ার প্রশ্নে, প্রশিক্ষণের প্রশ্নে সরকারের একটার পর একটা প্রকল্প যদি দেখেন আপনি, আজকে যেগুলো ঘোষণা হয়েছে সবই নারী সশক্তিকরণ, যেটা ভোটের রাজনীতিতে সরাসরি প্রভাব পড়তে পারে বলে আমি মনে করছি। ফলে এটা একটা দিক বাজেটের। আরেকটা দিক হলো গরিব যারা আছেন। ইতিমধ্যেই আপনি জানেন যে সরকার করোনা পিরিয়ড থেকে 80 কোটি মানুষকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অন্তর্ভুক্ত এনে বিনামূল্যে রেশন ব্যবস্থা করেছে, যেটা ইতিমধ্যেই সরকার ঘোষণা করেছে বাজেটের বাইরে গিয়ে আরো আগামী 5 বছর চালাবে গরিব মানুষের। এবং সরকার যেটা বলবার চেষ্টা করছে যে ভাই আমরা গরিব মানুষের পাশে আছি, যেটা এই বাজেটে আবার রিস্টেট করা হলো। অর্থাৎ নির্মলা সীতারামন আবার কিন্তু অর্থমন্ত্রী হিসাবে জানিয়ে দিলেন যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা তারা কন্টিনিউ করবেন। 80 কোটি মানুষকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অন্তর্ভুক্ত যেভাবে রেখেছেন সেটা আগামী দিনে আরো বেশি স্ট্রেংথেনিং করবেন। এখানে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, ইতিমধ্যেই আপনি জানেন 4,10,00,000 মানুষকে পাকা বাড়ি তৈরি করা হয়েছে। 4,10,00,000 মানুষ ইতিমধ্যেই পাকা বাড়ি পেয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে। এটাকে আগামী 2 বছরের মধ্যে আরো বাড়িয়ে আরো 3 কোটি মানুষকে যুক্ত করার কথা বলা হয়েছে। এটা একটা আমি মনে করি আরো নতুন করে পাকা বাড়ি নির্মাণ, শুধুমাত্র একটা মানুষ বাড়ি পাচ্ছে তা নয়, তার সাথে সাথে নির্মাণ কাজে কর্মী বিপুল সংখ্যক কর্মীরা যুক্ত হচ্ছে। রাজমিস্ত্রির কাজ থেকে শুরু করে লোহার চাহিদা হচ্ছে, ইন্ডাস্ট্রির একটা মানে বিশেষ করে আয়রন ইন্ডাস্ট্রির একটা বুম তৈরি হয়। ফলে একটা স্পাইরাল এফেক্টের মধ্যে আছে। এবং 11 কোটি যে গ্রামীণ পরিবার আছে যাদেরকে ইতিমধ্যেই সরকার বিশুদ্ধ পানীয় জল দিয়েছে, এটা এক আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি পেয়েছে একাধিক সমীক্ষায় যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে 11 কোটি গ্রামীণ পরিবার বিশুদ্ধ পানীয় জল পেয়েছে। আপনি যদি এই বাজেটটা দেখেন, নির্মলা সীতারামন অর্থমন্ত্রী হিসাবে আবারও এই প্রকল্পকে শক্তিশালী করার কথা বলেছেন এবং বিনিয়োগ জারি রাখছে, অর্থাৎ সরকারি বিনিয়োগ পানীয় জল প্রকল্পের প্রশ্নে আবারও জারি রাখবার কথা বলেছেন। এবং গরিব মানুষের উদ্দেশ্যে উজালা প্রকল্পের নাম প্রত্যেকেই জানেন। উজালা প্রকল্পের আন্ডারে 10 কোটি মানুষ ইতিমধ্যেই বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের কানেকশন পেয়েছে, ভর্তুকি গ্যাস পাচ্ছে। এটাকে তারা যে জারি রাখবে এই বাজেট পিচে বা বাজেট বক্তৃতায় কিন্তু অর্থমন্ত্রী স্পষ্ট করে সেই কথাটাই বলেছেন। ফলে গরিব মানুষকে যুক্ত করা
এবং তাকে মানে সঙ্গে রাখা যে উদ্যোগ, সেটা কিন্তু বাজেটে রিফ্লেক্ট হয়েছে। অর্থাৎ আরো পরিষ্কার করে বললে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, অর্থাৎ এখানে সরকার প্যাট্রন এবং গরিব মানুষ ভোটার হলো ক্লায়েন্ট। এই প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের যে প্রজেক্টগুলো আছে, সেই সামাজিক প্রকল্পগুলো কিন্তু এই বাজেট বক্তৃতাতে তিনি আরো স্ট্রেনথেনিং করবেন, কন্টিনিউ করবেন, রিঅ্যাফার্ম করেছেন, অর্থাৎ আবার নতুন করে বিবৃত করেছেন। এইবার যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো যে ভোটারদের মধ্যে একটা বড় অংশ গ্রামের কৃষক। এই কৃষকদের উদ্দেশ্যেও কিন্তু আপনি দেখবেন বাজেট বক্তৃতায় একটা সাবস্টেন্সিয়াল টাইম আমাদের অর্থমন্ত্রী কিন্তু ব্যয় করেছেন কৃষকদের উদ্দেশ্যে। তিনি পরিষ্কার করে বলেছেন যে ইতিমধ্যেই 10 কোটি কৃষককে প্রাইম মিনিস্টার মানে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পিএম কিষাণ নিধি সম্মান যোজনাকে আরো শক্তিশালী করার কথা বলা হয়েছে এবং 2.80 লক্ষ কোটি টাকা এর ইতিমধ্যেই বন্টন করা হয়েছে কৃষকদের। সেই পরিমাণটা তিনি জারি রাখছেন, অর্থাৎ সেই রেশিওতে এই ভোট অন অ্যাকাউন্টেও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থ ব্যয় হবে, সেটা তিনি পরিষ্কার বাজেট বক্তৃতায় বলেছেন। এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যেটা 30,000 কোটি টাকা খরচা করেছে নরেন্দ্র মোদী সরকার, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতেও সরকার যে তা ধারাবাহিকভাবে এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করবে, ভোট অন অ্যাকাউন্টেও পরিষ্কার করে আমাদের অর্থমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন। এবার যে বিষয়টা মানে ক্রিটিক্যালি দেখার আছে, যে যুবকদের জন্য প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেগুলো মূলত অর্থমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেটা মূলত স্বনির্ভরতার প্রশ্নে স্পাইরাল এফেক্ট বা ছুঁয়ে পড়া নীতির ভিত্তিতে কিছু চাকরি, যে চাকরিগুলো বেশিরভাগই অস্থায়ী চাকরি। তাহলে যে প্রশ্নটা আছে, এই বাজেটে কি শিক্ষিত যারা গ্র্যাজুয়েশন করেছে, পোস্ট গ্র্যাজুয়েশন করেছে, লিবারাল আর্টস সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছে, তাদের জন্য অর্থমন্ত্রী কি নতুন কোনো দিশা দেখাতে পেরেছে? একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে আমার মনে হয়েছে একেবারেই তিনি দেখাতে পারেননি। অর্থাৎ 24 বছর পড়াশোনা করার পরে যখন একটা ছেলে বেকার হয়ে যাচ্ছে, সেই বেকারদের জন্য নির্দিষ্ট করে কোনো কর্মসূচি ঘোষণা কিন্তু আমি প্রত্যাশা করেছিলাম, যেটা এই বাজেটের মধ্যে আমি পাইনি। অর্থাৎ পাস আউট করার পরে, এই কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করবার পরে ছাত্র ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, গ্র্যাজুয়েট হতে পারে, পোস্ট গ্র্যাজুয়েট হতে পারে, তারা কিভাবে নিজেদেরকে কাজের সাথে যুক্ত করবে। অনেকে পরোক্ষভাবে কাজের কথা বলছেন, কিন্তু এদের উপযুক্ত কাজের ব্যবস্থার কথা কিন্তু এই বাজেটের মধ্যে নেই। একইভাবে আরো দুটো প্রশ্ন কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন, একটা হলো স্বাস্থ্য খরচ সংক্রান্ত, আর একটা শিক্ষার খরচ সংক্রান্ত। আপনারা জানেন যে শিক্ষা আমাদের অর্থমন্ত্রী নয়া শিক্ষানীতি সম্পর্কে অনেকটা সময় ব্যয় করেছেন, নয়া শিক্ষানীতির ইতিবাচক দিকগুলো সম্পর্কে বলেছেন এবং নয়া শিক্ষানীতি কিভাবে বিকশিত ভারত আগামী 25 বছর পরের ভারতবর্ষ কিভাবে নির্মাণ হবে তা নিয়ে স্পষ্ট কতগুলো রূপরেখার কথা বলেছেন। নতুন শিক্ষানীতি কিভাবে আগামী দিন উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারে তা নিয়ে বলেছেন। কিন্তু নতুন শিক্ষানীতিতে যে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগের কথা বলা হয়েছিল, অর্থাৎ নতুন শিক্ষানীতিতে যেভাবে নতুন শাখা তৈরি হবে, যেভাবে বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় ঘটবে তার জন্য, এবং যে ধরনের স্কিলফুল শিক্ষার কথা বলা হয়েছিল তার জন্য যে প্রশিক্ষণের দরকার, যে পরিকাঠামো দরকার, যে ক্লাসরুম দরকার, যে টিচার দরকার, তা নিয়ে কিন্তু আমাদের অর্থমন্ত্রী কোনো দিশা আজকের অন্তর্বর্তীকালীন বাজেটে দিতে পারেনি। আমরা অপেক্ষা করব, যদি তার দল জেতে জুলাই মাসে নিশ্চয়ই তিনি কিছু বলবেন। কিন্তু একই সাথে এটা খুব অ্যালার্মিং হচ্ছে আমাদের জন্য যে শিক্ষার খরচ কিন্তু অনেকটা কমেছে। নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন তখন 3.3% বাজেটের অর্থ বরাদ্দ ছিল শিক্ষার জন্য, আজকে সেটা কমে কিন্তু 2.5% দাঁড়িয়েছে। অর্থাৎ সাবস্টেন্সিয়াল বা একটা বড় ধরনের অ্যামাউন্ট শিক্ষা খরচে কিন্তু কমছে। এটা কিন্তু একটা অ্যালার্মিং। এটা আমি মনে করি সমাজবিজ্ঞানী ছাত্র হিসাবে মূলত কমছে, কারণ শিক্ষায় প্রাইভেটাইজেশন প্রত্যেকটা রাজ্যে হচ্ছে, ইনক্লুডিং পশ্চিমবাংলায়। ফলে প্রাইভেট সেক্টর যত মানে এই গ্রোয়িং হতে থাকবে তত রাষ্ট্রের নির্ভরতা কমবে এবং রাষ্ট্রের খরচও কমতে পারে, বা অনেক ক্ষেত্রে রাষ্ট্র ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় খরচা করছে। একইভাবে স্বাস্থ্য নিয়েও কিন্তু অ্যালার্মিং আমি বলছি।
আমি খুব মনোযোগ দিয়ে চেষ্টা করেছিলাম যে আমাদের অর্থমন্ত্রী তিনি স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত কিছু বলেন কিনা। হ্যাঁ, বলেছেন একটা, সেটা হলো স্বাস্থ্য বীমা সংক্রান্ত বিষয়। কিন্তু স্বাস্থ্য বীমার বাইরে একটা বৃহত্তম প্রশ্ন থাকছে যে পরিকাঠামো যদি স্বাস্থ্যের আরো বিকাশ না ঘটাতে পারি, যেভাবে জনসংখ্যা বাড়ছে, প্রাইভেট কোম্পানিগুলোকে বা কিছু বীমা তৈরি করে দিলাম, অর্থাৎ স্বাস্থ্য সাথীর মতন পশ্চিমবাংলার কার্ড তৈরি করে দিলাম, বা প্রধানমন্ত্রী স্বাস্থ্য প্রকল্প কথা যেটা বলা হচ্ছে সেইটা ডিক্লেয়ার করে দিলাম, এটা যথেষ্ট নয়। স্বাস্থ্যের পরিকাঠামোর জন্য যে খরচ সেটা কিন্তু মাত্র 2% কাছাকাছি। আমার মনে হয় যেটা নরেন্দ্র মোদী যখন এসেছিলেন তখন 2.4% কাছাকাছি ছিল। ভলিউম বেড়েছে, এখন বিপুল পরিমাণ রেভিনিউ আসছে, খরচা বেড়েছে। একই সাথে আমি মনে করি স্বাস্থ্যের খরচাও কিন্তু আরেকটু বাড়ানো অবশ্যই দরকার, এবং গরিব মানুষ বিশেষ করে সরকারি স্বাস্থ্য থেকে যাতে বঞ্চিত না হয় সেটা কিন্তু দেখার দরকার। এবং যেটা আমার চোখে লেগেছে, দেখুন সরকার খুবই ভালো উদ্যোগ নিয়েছে, নতুন করিডর তৈরি করবেন। অবশ্যই করিডর তৈরি করা উচিত, এবং যানবাহনের ক্ষেত্রে নরেন্দ্র মোদী বা তার আগে অটল বিহারী বাজপেয়ী বিপ্লব এনেছেন বলা যায়। এবং আজকে দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বা উত্তর ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, এক রাজ্য থেকে আরেক রাজ্যে মানে আমরা সড়ক পথেই দ্রুততার সাথে পৌঁছে যাচ্ছি। কিন্তু এবং নতুন করিডর নতুন করে ঘোষণা করার যে উদ্যোগ, নতুন করিডর আবার নির্মাণের যে উদ্যোগ আজকে অর্থমন্ত্রী ঘোষণা করলেন, সেটা ইতিবাচক আমি মনে করি। কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসছে যে পরিকাঠামোর বিকাশে বেসরকারি বিনিয়োগের আশানুরূপ কিন্তু অবস্থা নেই। অর্থাৎ এই পরিকাঠামো বিকাশ কেবল রাষ্ট্রের দ্বারা সম্ভব নয়, জন্যই তো আমরা নিও লিবারাল ইকোনমিতে গিয়েছিলাম। কিন্তু আমরা নয়া উদারবাদী অর্থনীতি আসার পরেও যে বিপুল পরিমাণে বিনিয়োগ প্রত্যাশা করেছিলাম যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসাবে আসবে, বা বেসরকারি সংস্থাগুলো আরো বেশি করে পরিকাঠামো বা নতুন করিডর বিকাশে আসবে, বিনিয়োগের জন্য আসবে, সেইটা কিন্তু যথেষ্টই চিন্তার কারণ আছে। বাজেটে এমন কোনো বিষয় নেই যে সরকারের বাইরে আরো বেশি করে বিনিয়োগ কি করে হবে। সরকারের ইতিবাচক দিক অবশ্যই বাজেটে আছে, যে পর্যটন বিকাশের জন্য সরকার নতুন করে ভেবেছে, একাধিক ঘোষণা তার মধ্যে আছে। তারপরে মধ্যে লাক্ষাদ্বীপের পর্যটন বিকাশের কথা বলেছেন। আমি মহিলাদের কথা বললাম যে 1 কোটি লাখপতি মহিলার কথা বলা হয়েছে, যে আর নতুন করে 1 কোটি লাখপতি মহিলা ভারতবর্ষে যাতে আয় সক্ষম মানে আয়ের জায়গায় পৌঁছায়, এবং সে 1 কোটি লাখপতি মহিলা ঘোষণা তৈরি করার যে ঘোষণা, অর্থাৎ তার আর্থিক বিকাশের যে ঘোষণা, সেটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। কিন্তু দিনের শেষে যে প্রশ্নটা আসবে যে সমাজের প্রান্তিক মানুষগুলো তারা কি সত্যি কেবল কেন্দ্র বা রাজ্যের রেশনের উপর নির্ভর করে থাকবে সন্ময়দা? বছর কি বছর আমরা শুধু ঘোষণা করব যে 80 কোটি মানুষকে আমরা গরিব কল্যাণ যোজনায় অন্তর্ভুক্ত করেছি, তারা মানে বিনামূল্যে রেশন পাচ্ছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে এ রাজ্যে সবাইকে অর্থাৎ প্রায় 10 কোটি লোককে আমরা বিনামূল্যে রেশন ব্যবস্থা করেছি, এটা কি খুব গর্বের? যে কোনো অর্থনীতিবিদ তো বটেই, সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে তো আমার মনে হয় মানুষের উন্নয়ন তখনই হয় যখন মানুষ অন্যের উপর নির্ভর থাকে না, রাষ্ট্রের উপর নির্ভর থাকে না, অন্যের বলা যায় যে রেশন ব্যবস্থার উপর নির্ভর থাকে না, বাজার থেকে নিজের প্রয়োজনটা ক্রয় করতে পারে। সেই বাজারের ক্রয় ক্ষমতা সম্পূর্ণ মানুষকে আমরা সত্যি তৈরি করতে পারছি? এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকার হয়তো ভোটের রাজনীতিতে সুবিধে পায় এই কথা বলে যে আমরা 80 কোটি মানুষকে গরিব কল্যাণ যোজনায় অন্তর্ভুক্ত করেছি, রেশন বিনামূল্যে রেশন দিচ্ছি, বা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো খুব গৌরব অনুভব করেন যে বিনামূল্যে রেশন ব্যবস্থা করেছি পশ্চিমবাংলায়। কিন্তু দিনের শেষে প্রশ্নটা আসে, কেন মানুষগুলো গরিব? কেন মানুষগুলো রেশনের উপর নির্ভর করে বছরকে বছর থাকবেন? কেন তাদের আর্থিক সম্পন্ন তারা হবেন না? স্বনির্ভরভাবে কেন তারা চলতে পারবেন না? কেন তাদেরকে আমরা মানে আর্থিকভাবে সম্পূর্ণ করে তুলতে পারবো না? এটা কি রাষ্ট্রের ব্যর্থতা নয়? এই প্রশ্নটা রেখে আমি আমার বক্তব্য রাখলাম। অনেক ধন্যবাদ বিশ্বনাথ, এত সুন্দর বিশ্লেষণ করলেন ইন্টারিম বাজেটের মানে ভোট অন অ্যাকাউন্টস এর বাজেটের।